আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। অনেকদিন পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যে জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার কথা বলছি সেটা আপনারা অবশ্যই জানেন। আমার ভিডিওগুলো অনেক বেশি ইনফরমেটিভ হয়। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা আপনাদের অনেক হেল্প হবে। যারা নিউজিল্যান্ডে নতুন এসেছেন তাদের জন্য এবং যারা ইন ফিউচারে নিউজিল্যান্ডে আসার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি। থাম্বনেল দেখে এবং ভিডিও শুরুতেই অনেকেই আইডিয়া করে ফেলেছেন যে আজকে কোন ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা রওনা হয়েছি ফাঁকা পাপার উদ্দেশ্যে। তো এই যে আঁকাবাঁকা সুন্দর রাস্তাগুলো আপনাদের জন্যই শুধু ভিডিও করে রেখেছি যেন আপনারা ধারণা পান যে ফাঁকা পাপা যেতে রাস্তাটা কেমন হবে। তো আপনারা যেতে যেতেও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারবেন। দেখেন কত সুন্দর লাগছে। আমি পুরো আঁকাবাঁকা রোডগুলো হচ্ছে আপনাদের জন্য ভিডিও করেছি যেন আপনারা রোড সম্পর্কে আইডিয়া করতে পারেন। চারদিকটা দেখতে যতটাই সুন্দর লাগতেছে ততটাই ডেঞ্জারাস হচ্ছে রোডগুলো। পাহাড়ি রোড আঁকাবাঁকা অনেক বেশি টার্ন আসে, যেখানে অনেক মাঝে মধ্যে অনেক বেশি স্পিডেও আপনাকে টার্ন করতে হবে, যেগুলো অনেক বেশি ডেঞ্জারাস। আপনাদের অবশ্যই ড্রাইভ করার সময় এগুলো খেয়াল রাখতে হবে এবং সাবধানতা অবলম্বন করেই ড্রাইভ করতে হবে। আমরা যারা অকল্যান্ডে থাকি আমরা তো স্নো এক্সপিরিয়েন্স করতে পারি না। অকল্যান্ডে কখনোই হচ্ছে স্নোফল হয় না, আপনারা সবাই জানেন। কারণ অকল্যান্ডের ওয়েদারটা এমন, না শীত না গরম, এইরকম একটা টেম্পারেচার সব সময় থাকে। উইন্টারে সর্বোচ্চ ওয়েদার 1-2 পর্যন্ত যায়। সো এখানে স্নো কখনোই পড়ে না। তবে আমরা যারা অকল্যান্ডবাসী আছি বা যারা হ্যামিল্টন থাকি বা অন্য অন্য যে সিটিগুলোতে থাকি, তো আমরা এখান থেকে স্নো এক্সপিরিয়েন্স করার জন্য উইন্টারে আমাদেরকে যেতে হবে 5 থেকে 5.5 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে মাউন্ট রূপহেতে। মাউন্ট রূপহেতে গেলে আমরা সুন্দরভাবে স্নো এনজয় করতে পারবো, স্নো অ্যাক্টিভিটিসগুলো করতে পারবো। তো এবার হচ্ছে আমরা সেটা করতেই রওনা দিয়েছি। আর যেহেতু 5.5 ঘন্টার জার্নি, আপনারা খুব ভোরে হচ্ছে রওনা দিলে আপনারা ডে ট্রিপ করতে পারবেন। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে আপনারা যদি যান তাহলে অবশ্যই ওয়ান নাইট স্টে করার জন্য প্ল্যান করে যাবেন, তাহলে আপনাদের জার্নিতে কোনো কষ্ট হবে না, যেহেতু অনেক দূরের রাস্তা। আর এখন যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে একটা লুকআউট পয়েন্ট, যেখানে আপনারা গাড়ি থামিয়ে আপনারা ভিউ এনজয় করতে পারবেন। আপনারা যেতে যেতেই দেখতে পারবেন এরকম অনেক লুকআউট পয়েন্ট থাকবে যেখানে আপনারা দাঁড়িয়ে আপনারা প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবেন। তো আমরা সেরকমই একটা জায়গায় দাঁড়িয়েছিলাম যেটা কিনা মাউন্ট রূপেহর খুব কাছাকাছি একটা লুকআউট পয়েন্টে দাঁড়িয়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন বরফে ঢাকা একটা পাহাড়, যেটা কিনা এই লুকআউট পয়েন্টটা থেকেই দেখা যায়। আর যেটা বলতেছিলাম, আপনারা যদি ফ্যামিলি হন তাহলে হচ্ছে আপনারা অবশ্যই ডে ট্রিপ প্ল্যান করবেন না। আপনারা ওয়ান নাইট স্টে করে অথবা 2 নাইট স্টে করে তারপরে ঘুরে আসবেন, তাহলে আপনারা অনেক কিছু এনজয় করতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাদের যেহেতু জার্নিটা অনেক লম্বা, সো আপনাদের অবশ্যই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর পর একটা করে ব্রেক দিতে হবে। আর সেই ব্রেকের মধ্যে অবশ্যই আপনাদের খাওয়া দাওয়া, ওয়াশরুম, দেন আদার্স সব কিছু থেকে আপনাদের মিনিমাম আধা ঘন্টা সময় আপনাদের যাবে। সো সেইভাবে আপনাদের প্ল্যানটা করতে হবে, টাইমিংটা অ্যাডজাস্ট করতে হবে। এখন আসি যে আপনারা ওখানে যাওয়ার পরে আপনাদের কি কি টাইপের অ্যাক্টিভিটিস থাকতে পারে। ওখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। এক একটা অ্যাক্টিভিটিসের জন্য এক একটা টিকিট আলাদা করে কাটতে হবে আপনাদের। সো আপনারা দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনারা ওখানে গিয়ে পৌঁছে তারপর এক একটা অ্যাক্টিভিটিসের টিকিট কেটে তারপর এন্ট্রি করতে পারেন, অথবা আর একটা কাজ করতে পারেন, আপনারা যাওয়ার আগেই কোন কোন অ্যাক্টিভিটিসগুলো আপনারা করতে চান, কোন কোন রাইডসগুলো করতে চান, সেগুলো আপনারা অনলাইনে টিকিট কেটে তারপরে হচ্ছে আপনারা যেতে পারেন। সেক্ষেত্রে দুটো প্রবলেম হতে পারে। একটা হচ্ছে আপনারা যখন অনলাইনে টিকিট কাটবেন তখন আপনারা টাইমিংটা বুঝবেন না, কারণ ওখানে অ্যাক্টিভিটিসগুলোর আলাদা আলাদা টাইমিং থাকে। আপনারা কখন গিয়ে পৌঁছাবেন, কখন কোন অ্যাক্টিভিটিসের টাইম আছে সেটা আপনারা ধারণা করতে পারবেন না। সো ওখানে গিয়ে আপনারা টিকিট যদি কাটেন তাহলে আপনারা টিকিট কেটে কোনটা আপনার ভালো লাগে সেখানে আপনারা গিয়ে টিকিট কেটে ঢুকতে পারেন। সো আরেকটা প্রবলেম হতে পারে যে আপনারা যে টিকিটটা কাটলেন, অনলাইনে টিকিটটা কাটলেন, সেখানে কি হলো আপনারা গিয়ে ওই
যদি টাইম অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে আপনারা আর ঢুকতে পারবেন না, সেখানে টাইম অনুযায়ী আপনাদেরকে ঢুকতে হবে। এই দুটো প্রবলেম হচ্ছে আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে হবে। আর একটা প্রবলেম যেটা হতে পারে যে আপনারা যাওয়ার পরে ওখানে যদি টিকিট কাটেন তাহলে আপনাদেরকে লম্বা লাইনে দাঁড়াতে হবে এবং টাইমিং অ্যাডজাস্টমেন্টে আপনাদের একটু প্রবলেম হতে পারে, কারণ লাইনটা কিন্তু অনেক বড় থাকে যেখানে আপনাদেরকে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে কাটতে হবে। এটা একটু হ্যাসেল টাইপের মনে হবে আর কি আপনাদের কাছে। এখন আসুন আরেকটা সুবিধার কথা বলি। যদি আপনারা অনলাইনে টিকিট কেটে যান তাহলে দুটো সুবিধা আপনাদের আছে। একটা হচ্ছে আপনারা হ্যাসেল ফ্রি থাকলেন, আর 2 নম্বর সুবিধাটা হচ্ছে আপনারা যে টিকিটের প্রাইজে ওখানে গিয়ে টিকিট কাটবেন সেখান থেকে পার পার্সন আপনারা $10 করে কমে টিকিট কাটতে পারবেন যদি আপনারা অনলাইনে কাটেন। তাহলে আপনারা যদি 4 জনের ফ্যামিলি মেম্বার হন তাহলে আপনারা পার পার্সন $10 আপনারা সেভ করতে পাচ্ছেন, যেখানে $40 হলে আপনাদের আরও আপনারা অনেক কিছু করতে পারবেন এই টাকা দিয়ে। সো এটা হচ্ছে আপনাদের সেভ হবে। তো এই হলো আপনাদের টিকিট ইনফরমেশন। এখন কথা হচ্ছে যে আপনারা এটা ভাবতে পারেন যে যদি আমি অনলাইনে টিকিট কাটি আর আমি টাইমলি সেখানে এন্ট্রি করতে না পারি তাহলে তো আমার টিকিটের টাকাটা গচ্ছা গেল, তাই না? তো এখানে আপনাদের জন্য একটু বলে রাখি যে আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। যদি আপনারা অনলাইনে টিকিট কাটার পরে সেখানে টাইমিং অ্যাডজাস্টমেন্ট না করতে পেরে যদি কোনো রাইডস আপনারা মিস করেন, কোথাও যদি আপনারা এন্ট্রি করতে না পারেন, যে না আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি এই সময়ের মধ্যে আপনারা এন্ট্রি করতে না পারলেন, তাহলে টেনশনের কিচ্ছু নাই। আপনারা ওখানে গিয়ে ডাইরেক্ট আপনারা কথা বলতে পারেন কাউন্টারে যে আমরা হচ্ছে এত দূর থেকে এসেছি, আমরা টাইমিং অ্যাডজাস্ট করতে পারিনি, এই কারণে আমরা এটা মিস করেছি, কি সলিউশন আছে, ওরা আপনাকে সলিউশন দিয়ে দেবে। আর যদি আপনারা রিফান্ড চান যে না আমাদেরকে রিফান্ড দেন, তাহলেও আপনারা এসে ডাইরেক্ট ওখানে আপনারা ফোন করে হচ্ছে আপনাদের প্রবলেমের কথা শেয়ার করলে তারা আপনাদের যে পরিমাণ অ্যামাউন্ট আপনারা দিয়ে টিকিট কেটেছেন যেটাতে আপনারা যেতে পারেননি সেই টাকাটা আপনাদেরকে রিফান্ড করবে। আমরা একদম চলে এসেছি, তাই না? দেখেন কত সুন্দর লাগছে। তো আপনারা যখনই লুক আউট পয়েন্টটা থেকে রওনা দেওয়া শুরু করবেন তখনই আপনাদের রাস্তার আশেপাশে এরকম বরফ জমানো পাহাড় দেখতে পারবেন, যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর অন্যরকম একটা ফিলিংস চলে আসে। আর সেই ফিলিংসটাই এখন আমাদের হচ্ছিল যখন আমরা যাচ্ছি। তো আরও একটা কথা এখানে বলে নেই, আপনারা যারা ড্রাইভ করবেন তাদেরকে অবশ্যই সাবধানতার সাথে ড্রাইভ করতে হবে, কারণ রাস্তার মধ্যে অনেক বরফ জমে থাকে যেটা কিনা গাড়ি অনেক স্লিপ করতে পারে। তো আপনারা হচ্ছে আপনাদের যে টায়ারের চেইন থাকে যদি সেভাবে আপনারা সেফটি সহকারে যান, আলাদা চেইন লাগানো টায়ার নিয়ে, তাহলে আপনাদের ড্রাইভ করতে অনেক বেশি সুবিধা হবে। আর যদি না থাকে তারপরেও আপনারা সেফলি ড্রাইভ করতে হবে। অবশ্যই খুব এক্সাইটেড হয়ে কোনো কিছু করতে যাবেন না, কারণ জীবনের মূল্য অনেক বেশি। সো আমি বলবো যে সাবধানতার সাথে সব কিছু করবেন। এখন কথা বলবো প্রোটেকশনের ব্যাপার নিয়ে। আপনারা যারা যাবেন তারা অবশ্যই -6 to 7 লাইক -7 -12 এরকম প্রোটেকশন নিয়ে যাবেন। আর আমরা বড়রা আমরা সব কিছু বুঝি, বাট বাচ্চারা কিন্তু কিচ্ছু বোঝে না। সো তারা দেখবেন যে অনেক কিছু করতে গিয়ে সব কিছু ভিজিয়ে ফেলবে। সো আপনাদের সাথে এক্সট্রা কাপড়, এক্সট্রা প্রোটেকশন, এক্সট্রা শুজ রাখবেন। বিশেষ করে হচ্ছে শুজ যেগুলো হচ্ছে বরফের মধ্যে পা দেওয়ার সাথেই ভিজে যায়, তো ওয়াটারপ্রুফ হলে খুব ভালো হয়। আমি বাচ্চাদের জন্য এক্সট্রা রেইন শুজগুলো নিয়েছিলাম, যেটাতে পানি ঢুকলেও কোনো প্রবলেম হবে না। তো আপনারা চাইলেও সেটা করতে পারেন। আর অবশ্যই গ্লোভস, তারপর হ্যাট, ক্যাপ, সব কিছু প্রোটেকশন ভালো করে নেবেন। আর খেয়াল রাখবেন অবশ্যই যাওয়ার আগে ওয়েদার চেক করে যাবেন। রেইনি ডেগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন। যেদিন সানি সেদিন যাওয়ার চেষ্টা করবেন, কারণ রেইনি ডে থাকলে অনেক কিছুই অ্যাক্টিভিটিস তারা স্টপ করে রাখে। সো এমন যেন না হয়। আর কি বলবো, ভালো কথা, আপনারা অবশ্যই আপনাদের ব্যাগে করে খাবার বেশি করে নিয়ে যাবেন, বিভিন্ন ধরনের খাবার নিয়ে যাবেন, কফি নিয়ে যাবেন, টি নিয়ে যাবেন, যেগুলো হচ্ছে আপনাদের সাথে রাখবেন। কারণ এই ভিতরে ঢুকলে আপনারা
অনেক ক্ষুধার্ত হলে আপনারা যেন খেতে পারেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাচ্চাদের তো কোনো নিশ্চয়তা নেই, বাচ্চারা যখন তখন যে কোনো ব্যাপার হচ্ছে ফিলিংস তারা প্রকাশ করে ফেলে। তো আমার বেবি হচ্ছে আমাকে বলছিল, মা ঠান্ডা লাগছে, মা এটা করব, মা ওটা করব। সো এদিক দিয়ে আমাদের নিজেদেরকে হচ্ছে একদম ওয়েল প্রিপেয়ার্ড থাকতে হবে। তো আমি হচ্ছে বাচ্চাদের খাবার টাবার আমার হাতের মধ্যে একটা ব্যাগে আলাদা করে রেখে দিয়েছিলাম। সো আপনারাও সেটাই করবেন। হ্যাঁ, ওখানে খাবারের রেস্টুরেন্ট আছে, কিন্তু যেখানে লম্বা লাইন, আপনারা যদি এখনই হচ্ছে আপনার বেবি আপনাকে বলে যে আমি এটা খাবো, তাহলে আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে অনেক দূর হেঁটে গিয়ে রেস্টুরেন্টের লাইনে দাঁড়িয়ে, লম্বা লাইনে দাঁড়িয়ে তারপরে হচ্ছে আপনাকে কালেক্ট করতে হবে, যেটা কিনা আপনার যে টাইমিং আপনারা সিলেক্ট করে গিয়েছেন সেখান থেকে আপনাদের প্রবলেম হতে পারে। আর কফি রাখবেন, ঠান্ডার মধ্যে কফি অথবা গরম টি, এগুলো যদি আপনারা সাথে রাখেন তাহলে আপনারা হুটহাট খেলে আপনাদের ভালো লাগবে। সো গাড়ির মধ্যে সব কিছুই আপনারা নিয়ে যাবেন। ও আরও একটা ব্যাপার, যেটা কিনা পার্কিং শুরুতেই বলার দরকার ছিল, বাট হোক, আমার এখন মনে পড়ে গিয়েছে। যখন আপনারা পার্কিং করবেন, পুরো পার্কিং ফ্রি, কোনো সমস্যা হবে না। বাট এত এত গাড়ি, এত এত পার্কিং আছে যেখানে আপনারা পার্ক করতে গেলে আপনার একদম আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সো অনেক বেশি প্রবলেম হয় এই পার্কিংয়ে। আমাদেরই হচ্ছে পার্কিংয়ে গাড়ি পার্ক করতে গিয়ে প্রায় 45 মিনিটসের মতো লেগেছিল, কারণ এখানে পার্কিং খুঁজে পাওয়া যায় না। আর যদি আপনারা একটু কাছাকাছি গিয়ে পার্কিং করতে যান সেখানে তো অবশ্যই প্রবলেম সম্ভবই না। আর যদি আপনি দূরে পার্ক করেন তাহলে ওখান থেকে অনেক দূর হেঁটে যেতে হবে। সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আপনারা যখন যাবেন পার্কিংয়ের জন্য এক্সট্রা টাইম হাতে নিয়ে যাবেন, যে আমার এতটুকু সময় যেন আমি পার্কিংয়ের মধ্যে দিতে পারি। আর একবার যখন আপনি গাড়ি পার্ক করবেন, সেখান থেকে বেরিয়ে আসার পরে আপনারা যখন ভিতরে ঢুকে যাবেন সেখান থেকে আবার পার্কিং গাড়িতে কোনো কিছু নিতে যাইতে আপনাদের অনেক বেশি প্রবলেম হতে পারে। এই জন্য যখন আপনারা গাড়ি পার্ক করে একবারেই বেরিয়ে আসবেন, আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা সাথে করে নিয়েই আপনারা চলে আসবেন। এখানকার মধ্যে সবচেয়ে অ্যাট্রাকটিভ রাইডস হচ্ছে গন্ডোলার ক্যাবল কারটা, যেখানে আপনারা ক্যাবল কারে করে একদম পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাটার মধ্যে যেতে পারবেন এবং ওখান থেকে সমস্ত ভিউ দেখবেন। আমরা আনফর্চুনেটলি সেটা মিস করেছি, কারণ আমরা টাইমিং অ্যাডজাস্ট করতে পারিনি। আর আমরা ক্যাবল কারে অনেকবার উঠেছি, কিন্তু আমার বাচ্চারও উঠে নেই। সো আমরা নেক্সট ডেতে যেতে চেয়েছিলাম, কিন্তু আমরা আর ঠান্ডার প্রবলেম এবং সব কিছু মিলিয়ে, জার্নি সব কিছু মিলিয়ে আমরা আর সেটা করিনি। আর আমরা চিন্তা করেছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা নেক্সট টাইম যখন যাব তখন হচ্ছে আবারও সেটা এক্সপিরিয়েন্স করব। তো আপনারা যখন যাবেন অবশ্যই সেটা মিস করবেন না। আমি জানি আপনাদেরকে অবশ্যই সেটা অনেক বেশি আনন্দ দিবে। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন, আমি তাদেরকে বলবো, আপনারা যারা খুব বেশি ঠান্ডা পছন্দ করেন না, আবার খুব বেশি গরম পছন্দ করেন না, তাদের জন্য নিউজিল্যান্ড। আপনারা নিউজিল্যান্ডে আসলে আপনারা খুব সুন্দর একটা ওয়েদারের সাথে সাথে আপনারা সব কিছুই এক্সপিরিয়েন্স করতে পারবেন। নিশ্চয়ই আমার ব্লগ দেখে আপনাদের এতটুকু ধারণা হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো আপনাদের যারা ভাবছেন নিউজিল্যান্ডে আসবেন, তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং দোয়া থাকবে আপনারা আপনাদের প্রসেসিংয়ে সফল হন। ইতিমধ্যে আপনারা যারা চলে এসেছেন তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকবে, দোয়া থাকবে। আল্লাহ আপনাদের লাইফ অনেক সহজ করে দিক, আপনাদের চাওয়া পাওয়া পূরণ করে দিক এবং সব কিছু আপনারা আপনাদের মন মতো পেয়ে যান, এই দোয়াই আমার থাকবে। এবং আমাদের জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন। সবশেষে আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা নাইট স্টে করতে চান আপনারা অবশ্যই ফাঁকা পাপায় থাকার চেষ্টা করবেন না, কারণ হচ্ছে ফাঁকা পাপায়ের যে হোটেলগুলো বা এয়ারবিএনবিগুলো আছে এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। আপনারা চেষ্টা করবেন ফাঁকা পাপার আশেপাশের যে সিটিগুলো আছে সেখানে থাকার, তাহলে আপনাদের অনেক সাশ্রয় হবে। তবে ফাঁকা পাপার পাশেই তাওফু আছে, তাওফু সিটি অনেক সুন্দর দেখতে, আপনারা চাইলে সেখানে নাইট স্টে করতে পারেন। এবং তাওফু সিটিটা হচ্ছে খুব সুন্দর সিটি, যেটা কিনা আপনারা আরও সুন্দর করে ঘুরে দেখতে পারেন। আর খাবার দাবারের ব্যাপারে একটা কথা বলি, যদি আপনারা চান আপনারা বাসা থেকে সুন্দর করে রান্না করে বক্সে করে নিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের খাবারের ব্যাপারটা অনেক বেশি সাশ্রয় হবে। শুধু সেটা নয়, আমার মতো যাদের বাচ্চা আছে যারা হচ্ছে বাইরের খাবার খেতে পছন্দ করে না, তাদের জন্য অনেক ভালো হবে, কারণ
পেট যদি ভরপুর থাকে তাহলে তারা যন্ত্রণা কম করে, আর যদি ক্ষুধা পেটে থাকে তাহলে তারা অনেক বেশি যন্ত্রণা করে। সো বিশেষ করে আমার ছোটোজন বাইরের খাবার একদমই খেতে চায় না, তার জন্য আমার সবসময় খাবার রাখতে হয়। এবং যদি আপনি খাবারটা বাসা থেকে নিয়ে যান তাহলে আপনার কিন্তু খরচটাও কম পড়বে। তো এই ছিল আজকে মোটামুটি সম্পূর্ণ ইনফরমেশন। যদি ভালো লাগে তাহলে তো আমি সাকসেস। আমার অনেক দিন পরে এই ভিডিও করা শুধুমাত্র আপনাদের জন্যই, যে এই ইনফরমেশনটুকু শেয়ার করতে পারি যেন আপনারা যারা ফার্স্ট টাইম যাবেন তাদের জন্য কোনো প্রবলেম না হয়। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনায় দোয়া রইল। আল্লাহ হাফেজ। Wow! তুমি সোজা রাত বাদ দিয়ে উল্টো রাত কেন? না আমি ওই যে আয়াতের সাথে আসতে চাইছি। উল্টো রাত কেন? হ্যাঁ হ্যাঁ